প্রীতি ও স্নেহের 2026 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে আমার ক্লাস 6-এর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। পৃথিবীর বৃহত্তম নদী হলো আমাজন। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ হলো ভিনসন ম্যাসিভ। বায়ুর গতি নির্ণয়কারী যন্ত্র অ্যানিমোমিটার। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত উপকূল উত্তর হবে মালাবার। লাল মাটিতে বেশি পরিমাণে থাকে লোহা। ভারতের প্রায় স্বাভাবিক উদ্ভিদের সংখ্যা 5000। ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন তৈরি হয় সিঙ্কোনা থেকে। ভারতের অরণ্য সংরক্ষণ আইন চালু হয় 1980 খ্রিস্টাব্দে। বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ার। পৃথিবীর দীর্ঘতম হিমালয় হলো ল্যাম্বার্ট। বায়ুর আর্দ্রতা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হলো ব্যারোমিটার। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল হলো মৌসিনরাম। দুয়ে দাগে একটি বাক্য যে কোনো 5টি। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? ট্রোপোস্ফিয়ার। আন্টার্কটিকার একমাত্র বাসিন্দা কোন পাখি? পেঙ্গুইন। অত্যাধিক শুষ্ক উষ্ণ বায়ু কী নামে পরিচিত? লু। ভারতের কোন রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হয়? মেঘালয়। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21শে মার্চ। ভারতের গুজরাট রাজ্যের কোন অরণ্য সিংহের জন্য বিখ্যাত? গির। পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির? উষ্ণ আর্দ্র। শূন্যস্থান পূরণ করো। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম রেন গজ। পশ্চিম ভারতের ধূলিঝড় বলে আধি। ভারতের প্রথম জাতীয় উদ্যান ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। ভারতের মোট টি জাতীয় উদ্যান আছে? 75টি। বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা। সমুদ্র উপকূল লবণাক্ত জলাভূমিতে উদ্ভিদ জন্মায়? ম্যানগ্রোভ। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। ট্রোপোস্ফিয়ারের অপর নাম ক্ষুব্ধমণ্ডল কেন? বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি, তুষারপাত, কুয়াশা প্রভৃতি সব রকমের দুর্যোগ দেখা যায় বলে এই স্তর স্বাভাবিকভাবে অশান্ত প্রকৃতির হয়। এই জন্য ট্রোপোস্ফিয়ারের অপর নাম ক্ষুব্ধমণ্ডল। উল্লেখ্য, সমগ্র স্তরটি নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি এবং মেরু অঞ্চলে 8 থেকে 9 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। অ্যালবেডো কি? আগত সৌর বিকিরণের 49% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। এর 35% মেঘের গায়ে সূর্যকিরণ ধূলিকণা মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশূন্যে ফিরে যায়। এই ফিরে যাওয়া সূর্যকিরণকে অ্যালবেডো বলে। পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো? শীতকালে ভারতের স্থলভাগের ওপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। ভারতের এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। এই সময় মাঝে মাঝে কয়েকদিন একটানা আকাশ মেঘলা থাকে ও অল্প বৃষ্টিপাত হয়। এই প্রকার আবহাওয়াকে পশ্চিমী ঝঞ্ঝা বলে। হিউমাস কাকে বলে? বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির উপরের স্তরে সঞ্চিত হয়ে বিভিন্ন সূক্ষ্ম জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে এক ধরনের কালো রঙের মাটির সৃষ্টি করে, কি হিউমাস বলে। এই মাটি খুব উর্বর হয়। অভয়ারণ্য কাকে বলে? অভয়ারণ্য বলতে সেই সব সংরক্ষিত বনভূমিকে বোঝানো হয় যেখানে কিছু বিশেষ ধরনের লুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণী বসবাস করে এবং সেই সমস্ত প্রজাতির সুরক্ষা উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয়, যেমন উত্তরবঙ্গের গরুমারা অভয়ারণ্য, জালদাপাড়া অভয়ারণ্য। লু কাকে বলে? গরমকালে উত্তরপ্রদেশ, বিহার, উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যাধিক শুষ্ক উষ্ণ বায়ু প্রবাহিত হয়, তাকে লু বলে। জাতীয় উদ্যান কাকে বলে? পরিযায়ী পাখি কাদের বলে? যেখানে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর দেওয়া হয়, যেমন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। প্যারাচেঞ্জ করে লিখবে, শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে, গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়, এরা পরিযায়ী পাখি। নেক্সট, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। সাদা মহাদেশ বলা হয় কেন? মানচিত্রে বরফকে বোঝানোর জন্য সাদা রং ব্যবহার করা হয়। আন্টার্কটিকা বিশ্বের সবচেয়ে শীতল মহাদেশ, ফলে সারা বছর মহাদেশটির বেশিরভাগ অংশ 1 থেকে 2 কিমি বরফে ঢাকা থাকে, তাই একে দেখতে সাদা লাগে। মানচিত্রে আন্টার্কটিকাকে সাদা রং দিয়ে বোঝানো হয়। এ সকল কারণে একে সাদা মহাদেশ বলা হয়। উচ্চতা বাড়লে বায়ুচাপ কমে যায় কেন? উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুচাপ কমতে থাকে। প্রায় প্রতি 900 ফুট উচ্চতায় বায়ুচাপ 34 মিলিবার কমে যায়। উচ্চতা বাড়লে বায়ুস্তরের গভীরতা কমে, ফলে বায়ু চাপমুক্ত এবং বায়ুচাপ কমে। 2, বায়ুর ঘনত্ব কমে যাওয়ায় বায়ুর চাপ কমে যায়। মাটি সংগ্রহের উপায়গুলি কী কী? মাটি সংগ্রহের উপায়গুলি হলো: 1, উষ্ণ নিয়ন্ত্রণ মাত্রা করা উচিত। 2, মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আরোহণ করা বন্ধ করা, গাছ কাটা বন্ধ করা উচিত। 4, বৃক্ষরোপণ করা, বেশি ঢালযুক্ত অঞ্চলের বাড়িঘর নির্মাণ বন্ধ করা। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে?
যানবাহন ও শিল্প কারখানা থেকে নির্গত বিষাক্ত বাতাসে মিশে পৃথিবীর চারদিকে একটি আবরণ তৈরি করছে। ফলে পৃথিবীতে তৈরি হওয়া তাপ পৃথিবীপৃষ্ঠ থেকে বাইরে বেরিয়ে যেতে পারছে না। পৃথিবীর তাপমাত্রা বাড়তেই চলছে বা বেড়েই চলেছে। এই ঘটনায় বিশ্ব উষ্ণায়ন নামে পরিচিত। গত এক দশকে পৃথিবীর তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে। বন্যপ্রাণী কীভাবে সংরক্ষণ করা যায়? অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত বন প্রভৃতি বাসভূমি তৈরি করা। 2 জোড়া শিকার বন্ধ করা। 3 অরণ্যে বন্যপ্রাণীদের উপযুক্ত পানীয় জল ও খাদ্যের যোগানের ব্যবস্থা করা। গাছ কাটা বন্ধ করা। বন্যপ্রাণী আইন কঠোরভাবে মেনে চলা ও জনসচেতনতা গড়ে তোলা। নেক্সট, ভারতের মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। মৌসুমী বায়ু সময়ের আগে বা পরে আসার ওপর ফসল উৎপাদন নির্ভর করে। প্রত্যেক বছর বৃষ্টি একই পরিমাণে হয় না। মৌসুমী বৃষ্টি ভালো হয় বা ভালো হলে কৃষকরা লাভবান হয়, আবার বৃষ্টিপাত কম হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। মৌসুমী বৃষ্টিপাতের সাথে ভারতের নানা রাজ্যে নবান্ন, ওনাম, বিহু এই ধরনের নানা উৎসব পালিত হয়। তবে অতিরিক্ত বৃষ্টির ফলে ভারতের বিভিন্ন রাজ্যে যেমন বিশেষত অসম, পশ্চিমবঙ্গ, বিহার প্রভৃতি বন্যা দেখা দেয়। তেমনি কম বৃষ্টিপাত কখনো কখনো দাক্ষিণাত্যের বিভিন্ন রাজ্য, রাজস্থান এবং গুজরাটের বিভিন্ন স্থানে খরার সৃষ্টি করে। 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো দুটি প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাত আলোচনা করো। বায়ু স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহের গতিপথে কোনো পর্বত আড়াআড়িভাবে অবস্থান করলে ওই বায়ু পর্বতের গা বেয়ে ওপরে উঠে যায় এবং সেখানে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। শৈল মানে পাহাড়। ওই বায়ু যখন পর্বত অতিক্রম করে বিপরীত দিকে অর্থাৎ অনুবাদ ঢালে পৌঁছায় তখন তাতে জলীয়বাষ্প কমে যাওয়ার জন্য বৃষ্টিপাত বিশেষ হয় না। এইরূপ স্বল্প বা প্রায় বৃষ্টিহীন অঞ্চলকে বৃষ্টিছায়া অঞ্চল বলে। ভারতের হিমালয় পার্বত্য অঞ্চল ও সংলগ্ন অংশে শৈলক্ষেপের বৃষ্টিপাত হয়। দেখে নাও চিত্রটা, এই চিত্র তোমাদের রাখতে হবে। নেক্সট, বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। বায়ুমণ্ডলকে মোটামুটি 5টি স্তরে ভাগ করা যায়, যথা ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে প্রায় 18 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত আছে। এই স্তরে ধূলিকণা, জলকণা থাকে বলে মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি হয়। স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের ওপর ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্তরটি স্ট্র্যাটোস্ফিয়ার নামে পরিচিত। জলকণা, ধূলিকণা না থাকায় এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি কিছুই হয় না। এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের একটি স্তর রয়েছে। মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের ওপর ভূপৃষ্ঠ থেকে প্রায় 40 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্তরটি মেসোস্ফিয়ার নামে পরিচিত। এই স্তরের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের পরে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে প্রায় 300 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটিকে থার্মোস্ফিয়ার বলা হয়। এখানে গ্যাসের অণুগুলি অনিয়তাকার অবস্থায় থাকে, তাই এই স্তরকে আয়নোস্ফিয়ারও বলা হয়। এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বে প্রায় 750 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটি এক্সোস্ফিয়ার নামে পরিচিত। এই অঞ্চলে কৃত্রিম উপগ্রহ, মানচিত্র, মহাকাশ স্টেশন প্রভৃতি থাকে। পশ্চিমবঙ্গের সুন্দরবনের লবণাক্ত মাটিতে ম্যানগ্রোভ উদ্ভিদ ভালো হয় কেন? গঙ্গা নদীর মোহনায় অবস্থিত সুন্দরবন অঞ্চলের খাড়িগুলিতে জোয়ারের সময় সমুদ্রের নোনা জল প্রবেশ করে মাটিকে লবণাক্ত করে তোলে। এই লবণাক্ত মৃত্তিকার ভিতর বাতাস না থাকার ফলে লবণাম্য বা ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল মাটির ওপরে উলম্বভাবে অবস্থান করে, তাই লবণাক্ত মৃত্তিকাতে ম্যানগ্রোভ উদ্ভিদের বৃদ্ধি ভালো হয়। ম্যানগ্রোভ উদ্ভিদ এই শ্বাসমূলের সাহায্যে শ্বাসকার্য চালায়, যেমন সুন্দরী, গড়ান প্রভৃতি ভালো হয়। জলচক্র আলোচনা করো। সূর্যের তাপে নদ নদী, জলাশয়, সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে। জলীয় বাষ্প বাতাসের থেকে হালকা জলীয় বাষ্পযুক্ত বাতাস উপরের দিকে উঠে যায়। উপরে ঠান্ডা বায়ুস্তর সংস্পর্শে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় এবং ধূলিকণাকে আশ্রয় করে মেঘ হয়ে ভেসে বেড়ায়। জলকণাগুলো বা অনেকগুলো জলকণা একসঙ্গে জুড়ে গিয়ে বড় জলকণায় পরিণত হয়। উপরে উঠলে ওই জলকণা ঠান্ডা সংস্পর্শে বরফ কণায় পরিণত হয়। বাতাসের থেকে ভারী বলে তা আর ভেসে বেড়াতে পারে না। বৃষ্টি বা তুষার রূপে পৃথিবীতে নেমে আসে। এই বৃষ্টির জল নদী বা সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার তা বাষ্প হয়ে বাতাসে মেশে। এইভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কঠিন বরফ তুষার রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে। জলের এই চক্রাকার আবর্তন হলো জলচক্র। পৃথিবীর তাপমণ্ডলগুলির চিত্রসহ পরিচয় দাও। নিরক্ষীয় অঞ্চল থেকে 2 মেরুর দিকে তাপের পরিমাণ ক্রমশ কমে, কারণ সূর্যরশ্মির পতন কোণের তফাৎ। সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডল বা তাপ অঞ্চলে ভাগ করা হয়। 1 উষ্ণমণ্ডল, দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে নাতিশীতোষ্ণ মণ্ডল। 3 দিয়ে পয়েন্ট করবে হিমমণ্ডল। আর এই যে চিত্রটা দেখতে পাচ্ছ পৃথিবীর তাপমণ্ডলের, তোমার টেক্সট বইও পেয়ে যাবে। এই চিত্র তোমাদের কিন্তু আঁকতে হবে।
ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। মাত্র নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 6-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 6-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।